অনুষ্ঠানে রয়েছেন একজন বিশেষ অতিথি, এবং বিশেষ অতিথি শুধু নয়, এই মুহূর্তে গোটা ভারতবর্ষে আমরা জানি যে আজকে ভোট চলছে চতুর্থ দফায়, এবং চতুর্থ দফায় ভোটের যে নির্বাচন যে চলছে তার মধ্যে আমরা খবর পাচ্ছি বর্ধমান পূর্বে সব থেকে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। আর আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন একটি এমন কেন্দ্রের প্রার্থী যে কেন্দ্রের দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, কারণ অনেকগুলো কারণ রয়েছে, সে কারণগুলো সাক্ষাৎকারের মধ্যেই চলে আসবে। প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, এবং আমাদের প্রত্যাশা অনির্বাণ গাঙ্গুলি এবার যাদবপুর থেকে বিপুল মার্জিনে জিতবেন এবং জিতবেন। অনির্বাণ বাবু, স্বাগত জানিয়ে প্রথমেই আপনাকে জানতে চাইবো, যাদবপুর থেকে আপনি জিতবেন বলে আমরা যে প্রত্যাশাটা করছি সেটা কেন করছি, সেটা যদি আপনি কয়েক কথা একটু বুঝিয়ে দেন, তারপরে অন্য প্রসঙ্গে যাব। দেখুন, দুটো, একটা হচ্ছে যে আমি গত প্রায় 70 প্রচারে মানুষের একেবারে পুরো যাদবপুর লোকসভা সর্বত্র মানুষের যে ধরনের উচ্ছ্বাস এবং উষ্ণ অভ্যর্থনা দেখেছি, সেই উচ্ছ্বাস এবং উষ্ণ অভ্যর্থনা যদি করা যায় তাহলে এটা পরিষ্কার যে মানুষ বুঝেছে যে এই নির্বাচন আবার তৃতীয়বারের জন্য মোদিজিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার ইলেকশন, এবং তার কাজ গত 10 বছরে তারা দেখেছেন, এবং তার প্রতিনিধিদের প্রতি তাদের সেই আস্থা, কেননা তারা প্রতিনিধি সেই প্রধানমন্ত্রী যিনি দুবারে তার কাজ, তার প্রতিশ্রুতি তিনি পালন করেছেন, তার কাজ দেখিয়েছেন, মানুষের পাশে তিনি থেকেছেন, এবং বহু রেকর্ড তিনি অ্যাচিভ করেছেন, বহু রেকর্ড তিনি ভেঙেছেন, ব্রেক করেছেন গত 10 বছরে। এইটা একটা দিক। যেমন অন্য দিক হচ্ছে যে যাদবপুরের মানুষ পরিষ্কারভাবে এটাও জানে, তারা বুঝতে পারছে যে গত 15 বছর ধরে একটি দলকে তারা জিতিয়েছেন, সে দলটা যেমন ভাবেই জিতুক না কেন, কিন্তু সেই দলের নির্বাচিত প্রতিনিধিদের তারা তাদের পাশে পায়নি, সংকটের সময় পায়নি, নির্বাচিত প্রতিনিধিরা তাদের পাশে সব সময় থাকেননি কোনো সময়, এবং তাদের পার্লামেন্টে পারফরমেন্স একেবারে বিলো অ্যাভারেজ। তারা যাদবপুরে কোনো বড় প্রজেক্ট নেয়নি, মানুষের যা অসুবিধে সেইগুলোকে অ্যাড্রেস করেনি। মোট কথা যে নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের ক্যারিয়ার, নিজেদের প্রায়োরিটিজ পারসু করতে তারা ব্যস্ত ছিল, কিন্তু মানুষকে যা বলে তারা ভোট পেয়েছে, মানুষকে যা বলে তারা জিতেছে, সেটা কোনোটাই তারা পালন করেনি। অ্যাবসেন্টি মেম্বার অফ পার্লামেন্ট, অ্যাবসেন্টিজম, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এবং সেই জন্য আমি যেটা বারবার বলছি, এবং মানুষ সেটা বুঝতেও পারছেন, আমার এটা অনুমান যে ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ তারা দিক। সব পার্টিকে তারা এই যাদবপুরে দেখেছে, সব জনপ্রতিনিধিদের তারা দেখেছে, ভারতীয় জনতা পার্টিকে দেখেনি। একটা সুযোগ দিক ভারতীয় জনতা পার্টিকে। ধন্যবাদ। এবারে আপনাকে একটু একটা স্ট্যাটিস্টিক্স এর দিকে নিয়ে যাব। 2009, 2014, 2019 এই তিনটে, মানে শেষ তিনটে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি, আপনি একটু আগে যে কথাটা বললেন যে 2009 ওখানে কৃষ্ণা বসু, 2014 সালে সুগত বসু, এবং 2019 সালে রিমি চক্রবর্তী। মজার ব্যাপার হচ্ছে যে 2014 এবং 2019-এর দুজন বিজিত প্রার্থী যারা সাংসদ হয়েছিলেন, তারা কিন্তু দুজনেই যখন তারা বিদায়ী সাংসদ হচ্ছেন তখন তাদের দুজনেরই বক্তব্য দেখা যাচ্ছে যে তারা নাকি ঠিকমতো কাজ করতে পারছেন না, তাদের নাকি অসুবিধা হচ্ছে, যে কারণে তারা আর সাংসদ হতে চাইছেন না এবং ভোটে দাঁড়াচ্ছেন না। আপনার এই মুহূর্তে আপনার কেন্দ্রে যিনি বিদায়ী প্রার্থী সেই রিমি চক্রবর্তীরও একই কথা, একই বক্তব্য। যে দল 2009 থেকে একটা সিট রিটেইন করছে, সেই দলটার দুজন প্রার্থী, বিজিত প্রার্থী, সাংসদ প্রার্থী, তারা একই স্টেটমেন্ট দিলেন 5 বছর পরে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার নয়? টোটাল 10 বছরের স্প্যানে এটা একটা দেখলাম আমরা। অ্যাবসলিউটলি, এই কথাটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে অর্থাৎ কতটা নন সিরিয়াস এই দল, এবং কতটা নন সিরিয়াস এই দলের নেতৃত্ব যাদবপুর লোকসভার প্রতি। এক, এবং যে দল তাদের নিজেদের নির্বাচিত সাংসদদের কাজ করতে দেয় না, সে সাংসদরা এমনিতেই কাজ করতে অনিচ্ছুক বা অনীহা, সেই অনীহাটা আরো বেশি করে তারা সেটাকে মানে ফুটিয়ে তোলে যে তাদের কাজ করতে দেয় না। অর্থাৎ আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে এই সাংসদরা জিতে এসেছেন, তারা কাজ করতে চেয়েছে মানুষের জন্য। সেক্ষেত্রে আমরা দেখছি যে তাদের দলের বিভিন্ন
তাদের দলের বিভিন্ন কর্মীরা, কার্যকর্তারা বা স্থানীয় নেতারা এবং তাদের দলের মানুষরাই তাদের কাজ করতে দিচ্ছে না, তারা বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি অদ্ভুত, মানে ইকোসিস্টেমটা, এই রাজনৈতিক ইকোসিস্টেমটা বোঝা খুব কঠিন, যে দলের নির্বাচিত প্রতিনিধিকে কাজ করতে দিচ্ছে না, তারা কোনো প্রজেক্ট করতে পারছে না, তারা বীতশ্রদ্ধ হয়ে মানে ইলেকটোরাল পলিটিক্স থেকে তারা অবসর গ্রহণ করছে। এটা একটা অদ্ভুত জিনিস। এবং সেই জন্য তাহলে যে মানুষ এদেরকে যে নির্বাচিত করবে, সেই তো একই সাইকেল রিপিট হবে। দল কাজ করতে দেবে না, দলের অন্তর্দ্বন্দ্ব, কোন্দল, তারা কোনো কাজ করতে পারবে না। এই জিনিস আমরা তিনবার দেখে এসেছি। এবং খুব সঙ্গত কারণেই এইটাই অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠছে, যে ইস্যুটা অন্ততপক্ষে আমার মনে হয়, মানে যে যতটুকু রাজনীতি বুঝি, যে আপনার সমর্থনে সেটা যাওয়ার কথা, কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো, 2019 সালে নির্বাচিত জনপ্রতিনিধি, যিনি মাত্র 21 বার সংসদে তিনি তাকে দেখতে পাওয়া গেছে, এবং রিমি চক্রবর্তীর কাছ থেকে প্রশ্ন পাওয়া গেছে মোট বোধহয়, মানে ঠিকঠাক প্রশ্ন বলতে গেলে পাওয়া গেছে 4 থেকে 5টি। যাদবপুরের মতো একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে একজন সাংসদ তিনি গিয়ে এটা করেছেন। আমার একটা জিজ্ঞাসা আপনার কাছ থেকে যদি একটু জানান আমাদের, 2019-এ জেতার পর সাংসদ ল্যাডের যে টাকা পয়সা, সেটা কি কেন্দ্রে ঠিকঠাক খরচা হয়েছে? তার কোনো হিসেব কি পাওয়া গেছে? আমরা কি জানি কিছু? না, এই যে ধরুন, এই পার্লামেন্টারি পারফরমেন্স এন্ড এমপি লাইড ইউটিলাইজেশন হ্যাজ বিন ভেরি পুয়ার। এক্সাক্ট পার্সেন্টেজটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি পার্সেন্টেজটা দিতে পারি। কিন্তু এই যে 5 বছরে 5টা প্রশ্ন, অর্থাৎ বছরে একটা প্রশ্ন যাদবপুর লোকসভা নিয়ে, মানে যাদবপুর যদি এতই প্রেস্টিজিয়াস সিট, যাদবপুর যদি এতই গুরুত্বপূর্ণ সিট তৃণমূল কংগ্রেসের জন্য, শাসক দলের জন্য, তাহলে এমন একজন ব্যক্তি যাকে যে 5 বছরে 5টা প্রশ্ন করেছে, 5 বছরে 5টা প্রশ্ন করেছে যাদবপুর তার নিজের কেন্দ্র নিয়ে, মানে এতেই বোঝা যায় যে কতটা, মানে সিরিয়াস তো নাই, নন সিরিয়াস বললেও খুব কম বলা হবে। এটা হচ্ছে মানুষের ম্যান্ডেটকে বিট্রে করা, মানুষের বিশ্বাসকে বিট্রে করা। সাংসদ, নির্বাচিত সাংসদ প্রতিনিধি, তার যদি নিজের লোকসভা ক্ষেত্র নিয়ে তিনি কোনো প্রশ্ন করেন না, কোনো উদ্যোগ নেন না, সক্রিয় হন না, তাহলে তিনি কেন সাংসদ? তাহলে তার কাজটা আর কি? তাহলে তিনি কি করছেন? এবং এক্ষেত্রে আমরা দেখছি কেউ গান গেয়েছে, কেউ ফিল্ম শুটিং করেছে, কেউ আমেরিকার হারওয়ার্ডে ফেরত গিয়ে সেখানে 6 মাস পড়িয়েছে। অর্থাৎ কমপ্লিট মিসপ্লেসড প্রায়োরিটি, বিট্রেয়াল অফ দ্য পিপলস ম্যান্ডেট, এবং এত হালকা ভাবে নেওয়া পুরো বিষয়টা, নন অ্যাকাউন্টেবল, মানে তারা অ্যাকাউন্টেবল না মানুষের কাছে। আপনার লোকসভার কেন্দ্রে যেখানে আপনি দাঁড়িয়েছেন যাদবপুরে, তার আন্ডারে 7টা বিধানসভা রয়েছে: বারুইপুর, পূর্ব পশ্চিম, সোনারপুর উত্তর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, টালিগঞ্জ। এর মধ্যে ভাঙড়টা হচ্ছে এমন একটা জায়গা যেখানে অশান্তি লেগেই থাকে, এবং নির্বাচনের সময় তো বটেই, সারা বছরই সেখানে সমস্যা রয়েছে। এবং এই মধ্যে 3টে বিধানসভা কেন্দ্র যেখানে সংখ্যালঘু সংখ্যাটা অনেক বেশি। এই 3টে বিধানসভা কেন্দ্র সম্পর্কে যদি আপনি একটু আমাদের স্পষ্ট ধারণা দিতেন, যে কি পরিস্থিতি বুঝছেন এই 3টে ভাঙড় সহ। না দেখুন, সংখ্যালঘু, এখানে সংখ্যালঘু সম্প্রদায় প্রায় 23% মতন রয়েছেন, এবং ভাঙড়ে তো আমরা জানি যে কি ধরনের অত্যাচার শাসক দল করেছেন ভাঙড়ে। পঞ্চায়েত ইলেকশনের সময় আমরা দেখেছি, এবং ভাঙড়ের আনফরচুনেটলি বা এত এরা সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে প্রকাশ্যে এত চিন্তা ব্যক্ত করেন, তারা এত দেখান মানুষকে যে তারা চিন্তা ভাবনা করছেন, কিন্তু আজকে সবকটা বিধানসভার মধ্যে যদি দেখা যায়, ভাঙড় সবচেয়ে পিছিয়ে রয়েছে উন্নয়নের দিক থেকে এবং বিভিন্ন প্রজেক্টের দিক থেকে। ভাঙড় প্রধানত কৃষিজীবী এলাকা, এবং সেখানে ধরুন রাস্তাঘাট, রেল কানেক্টিভিটি, কৃষকদের জন্য কোনো বিশেষ প্রকল্প, এইসব কিছুই ভাবনা চিন্তা কোনোদিনই করা হয়নি, এবং বিশেষ করে গত 10-12 বছরে তো একদমই করা হয়নি। এবং মানুষের সামনে এমন একটা চিত্র তুলে ধরা হয় যে ভাঙড় হচ্ছে সবসময় একটি অশান্তির জায়গা, সেখানে মারামারি হয়, সেখানে সবসময়
রক্ত ঝরে, এই ধরনের একটি ন্যারেটিভ পুশ করেছে। এবং ভাঙড় সেদিক থেকে দেখতে গেলে এইগুলো এত মানে কলকাতার একেবারে লাগোয়া, মানে আপনার সায়েন্স হুম। সিটি থেকে ভাঙড় ঢুকতে গেলে হয়তো 10-15 মিনিটও লাগে না, এতটাই কাছে ঠিক ভাঙড়। তো অর্থাৎ ঠিক যেটা আমরা দেখছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তাদেরকে এক্সেপ্ট ওই ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীর জুজু দেখানো ছাড়া তাদের জন্য কোনো রোডম্যাপ, তাদের জন্য কোনো প্রজেক্ট প্রকল্প কিছুই নেই। এবং ঠিক অন্যদিকে আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকারের যে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে সারা পশ্চিমবঙ্গে কেন সারা দেশে, এটা কোনো সম্প্রদায় বা ধর্মভিত্তিক বাস্তবায়িত হয়নি। যারা ঠিক পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক স্তরের মানুষ, তাদের যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাক, সেই সুব্যবস্থাই করা হয়েছে এবং সেইভাবেই এগিয়ে যাওয়া হয়েছে। ঠিক আজকে আজকে সারা বিশেষ করে আমি যদি বলি যে মধ্যপ্রাচ্যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। এবং হুম মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, সেই দেশের মানুষ সেই দেশের রাষ্ট্রপ্রধানরা ভারতে আরো বেশি করে বিনিয়োগ করতে চাইছে, তারা ভারতে এসে আরো বেশি বেশি করে তারা এখানে বিভিন্ন ইনভেস্টমেন্ট প্লাস বিজনেস করতে চাইছে। হুম এবং অন্যদিকে আমরা দেখছি যে আইরনিক্যালি যে পশ্চিমবঙ্গ থেকে বিশাল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সদস্য রয়েছেন তারা গিয়ে গুজরাটে জীবিকা অর্জনের জন্য, উপার্জনের জন্য তারা গিয়ে গুজরাটে কাজকর্ম করছেন। তাতে কোনো অসুবিধে নেই, তারা সেখানে কাজ করছে, তারা সেখান থেকে আর ফিরে আসতে চাইছেন না। তা হুম আমি বলছি যে সংখ্যালঘু সম্প্রদায় প্রতি এই কথাটা আমরা বারবার ব্যক্ত করছি। তারা বলতে পারবে না যে নরেন্দ্র মোদী বা গত 10 বছরে ভারতীয় জনতা পার্টির শাসনকালে তারা বঞ্চিত হয়েছে কোনো প্রকল্পের থেকে। আমরা এই কথাটা এবং এদের বিভিন্ন ধরনের উন্নয়ন, বিভিন্ন ধরনের প্রকল্প যাতে এনাদের কাছে পৌঁছয় সেই ব্যবস্থাটা আমরা করতে চাইছি। এবং সেই জন্যে আরো বেশি করে তাদেরকে বলা, তাদেরকে বোঝানো, তাদের কাছে পৌঁছে যাওয়া, এটা আমরা করছি। এবং আমরা কিন্তু কোনো রকম, আমি কিন্তু ব্যক্তিগত বিশেষ করে আমার দলীয় প্রচারে কোনো রকম বিভেদ রাখছি না, তাদের কাছেও পৌঁছে যাওয়া হচ্ছে। তাদের কাছ আগামী থেকে দিনে রেসপন্স কিরকম পাচ্ছেন অনির্বাণ বাবু? কিরকম অনেক রেসপন্স? ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো রেসপন্স পাচ্ছি, এবং এই রেসপন্সটা কিন্তু ইউনিফর্ম। আমি বারুইপুর, সোনারপুর, এদিকে ভাঙড়েও ভালো, মানে একটা সৌজন্যমূলক রেসপন্স আমি পাচ্ছি। এবং এই রেসপন্সটা যে তারা বুঝছে আমরা কি বলতে চাইছি, তারা বুঝছে যে আমরা কি রিপ্রেজেন্ট করি বা কি করছি, এটা আমার মনে হয়। মানে এখানে আমরা একটা ব্যাপার একটু আমরা আসছি। কিছু হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি বলুন, আপনি শেষ করে নিন, তারপর আমি কথাটা প্লিজ। না, আমি বলছি যে আমরা বিশেষ করে আমাদের প্রচারের মাধ্যমে আমরা কিন্তু ভয়ের আশ্রয় নিই না। আমরা আমাদের যা পারফরমেন্স, আমরা যা করেছি, আমরা আগামী দিনে যা করতে চাই, আমরা এই পজিটিভ এজেন্ডা, পজিটিভ ন্যারেটিভ মানুষের সামনে রাখছি। এই দেশ এগিয়ে যাচ্ছে, আমরা সারা পৃথিবীতে ভারত প্রতিষ্ঠিত হচ্ছে। ভারতের প্রত্যেক সমাজ তারা এখন সামনের দিকে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকের জন্য কিছু না কিছু প্রকল্প যেটা জনমুখী এবং তাদের জীবনকে আরো উন্নত স্তরে নিয়ে যেতে পারে, সেই প্রকল্প কিন্তু বাস্তবায়িত করা হয়েছে। সেই জন্য সংখ্যালঘু সমাজ পিছিয়ে থাকুক, তারা একটা সারাক্ষণ একটা ভয় দেখিয়ে তাদেরকে কবজা করে রাখা হোক, এই রাজনীতি কিন্তু ইজ এ ভেরি ডিজেনারেটিভ পলিটিক্স। এর স্থান কিন্তু নেই আমাদের সংবিধানে, আমাদের স্বাধীন ভারতবর্ষে স্থান নেই।